আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ভারতের সাথে চলমান উত্তেজনার মধ্যে আরও একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। সোমবার 120 কিলোমিটার পাল্লার ফাতা সিরিজের ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। চলমান এক্স সিন্ধু নামের সামরিক মহড়ায় প্রশিক্ষণের অংশ হিসেবে এটি উৎক্ষেপণ করা হয়েছে। এমন এক সময় ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হলো যখন ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার পর পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পাকিস্তানের ISPR বলছে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনা সদস্যদের অভিযানের প্রস্তুতি নিশ্চিত করা। পাশাপাশি ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেম বা নির্ধারিত পথে নির্ভুলভাবে গন্তব্যে আঘাত হানতে পারে কিনা তা যাচাই করা ও নির্ভুলতা পরিমাপ করা। সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা, কৌশলগত প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞানী, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ফাতাহ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন। পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতায় পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করেছেন দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। বিবৃতিতে ISPR বলেছে, পাকিস্তানের ভূখণ্ডে যে কোনো আগ্রাসন মোকাবেলায় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা উৎক্ষেপণের জন্য বিজ্ঞানী, প্রকৌশলী ও গোটা জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। প্রেসিডেন্ট জারদারি দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে নিরাপত্তা বাহিনী, বিজ্ঞানী ও প্রকৌশলীদের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও উৎক্ষেপণ প্রস্তুতিতে সংশ্লিষ্ট সেনাপ্রধান, চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান, বিজ্ঞানী ও প্রকৌশলীদের প্রশংসা করেন। এর আগে শনিবার পাকিস্তান 450 কিলোমিটার পাল্লার আবদালি ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য, যা 450 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। একই সঙ্গে পুরো জাতি সেনাবাহিনীর পাশে ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেছেন তিনি। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বলেন, আমাদের সাহসী সেনাবাহিনী সবসময় শত্রুর মোকাবেলায় তৈরি। পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা চায়, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় শক্তভাবে জবাব দেওয়ার ক্ষমতাও রাখে। তিনি জানান, পেহেলগাম হামলা নিয়ে পাকিস্তান উদ্বেগ প্রকাশ করেছে এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। ভারতের ঘটনাটিকে কেন্দ্র করে নেওয়া আক্রমণাত্মক পদক্ষেপগুলোকে দুঃখজনক বলেও অভিহিত করেন শাহবাজ। এছাড়া হামলার ঘটনার সঙ্গে পাকিস্তানকে জড়ানোর ভারতের অবৈধ প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি আরও বলেন, ভারতের একতরফা ও অবৈধভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করাকে পানি আগ্রাসন হিসেবে দেখা হচ্ছে, যা পাকিস্তানের জন্য রেড লাইন। তিনি স্পষ্ট করে বলেন, পাকিস্তান কোনো অবস্থাতেই এই পদক্ষেপ মেনে নেবে না। শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে যাতে ভারতের আগ্রাসন বিশ্ববাসীর সামনে তুলে ধরা যায়। তিনি ইতিমধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন এবং পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করেছেন। প্রধানমন্ত্রী আরও জানান, পাকিস্তান এই বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও তুলবে, যাতে ভারতের সত্যিকারের চেহারা এবং ষড়যন্ত্র বিশ্বের সামনে উন্মোচিত হয়। গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করতে ও পুরো গাজা দখলের পরিকল্পনায় সম্মতি দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। নতুন পরিকল্পনায় গাজার 21 লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ দিকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে, যা বর্তমানে চলমান মানবিক বিপর্যয়কে আরও তীব্র করে তুলতে পারে। নেতানিয়াহু এই পরিকল্পনাকে ভালো পরিকল্পনা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এর মাধ্যমে হামাসকে পরাজিত করা এবং অবশিষ্ট পণবন্দীদের ফিরিয়ে আনা সম্ভব হবে। নিরাপত্তা মন্ত্রিসভার ওই বৈঠকে ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আয়াল জামিরের প্রস্তাবিত একটি সামগ্রিক পরিকল্পনা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। এতে গাজা দখল, এলাকাগুলোর নিয়ন্ত্রণ, গাজার জনগণকে দক্ষিণে সরানো এবং মানবিক ত্রাণ কার্যক্রম নিয়ন্ত্রণে হামাসের ক্ষমতা নষ্ট করার কথা বলা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়নে কয়েক মাস সময় লাগতে পারে। প্রথম ধাপে গাজার আরও এলাকা দখল এবং সীমান্ত জুড়ে বাফার জোন সম্প্রসারণের কথা বলা হয়েছে। এর মাধ্যমে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও পণবন্দি বিনিময় আলোচনায় ইসরায়েলের প্রভাব বাড়ানোর চেষ্টা চলবে। প্রতিরক্ষা বাহিনীর বিশেষ ইউনিটের সঙ্গে এক বৈঠকে জেনারেল জামির বলেন, আমরা গাজায় অভিযান সম্প্রসারণ করছি যাতে আমাদের নাগরিকদের ঘরে ফেরানো যায় এবং হামাসকে চূড়ান্তভাবে ধ্বংস করা যায়।
এই পরিকল্পনার একটি অংশে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ত্রাণ বিতরণের কথা বলা হয়েছে, যা গত 2 মাস ধরে চলা অবরোধের অবসান ঘটাতে পারে। তবে জাতিসংঘ ও অন্যান্য ত্রাণ সংস্থা বলছে মানবিক নীতির চরম লঙ্ঘন এটি এবং তারা এতে অংশ নেবে না। জাতিসংঘের মানবিক সহযোগিতা সংস্থা হিউম্যানিটেরিয়ান কান্ট্রি টিম এক বিবৃতিতে জানায়, ইসরায়েল বর্তমান ত্রাণ বিতরণ ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে নিজেদের নির্ধারিত শর্তে সামরিক ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণের প্রস্তাব দিয়েছে। এতে গাজার বহু এলাকা ও অসহায় জনগোষ্ঠী প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হবে। গুরুত্বপূর্ণ বিমানবন্দরে মিসাইল হামলার জেরে এবার 20টি যুদ্ধবিমান দিয়ে ইয়েমেনে হামলা চালালো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে কয়েক দফায় হামলা চালানো হয়। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে এই হামলার বিষয়টি নিশ্চিত করে আইডিএফ। এতে বলা হয়, ইসরায়েলে হামলা চালানোর পাল্টা পদক্ষেপ হিসেবে হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালানো হয়েছে। এ সময় ফেলা হয় শতাধিক বোমা। মুহূর্তেই ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি স্থাপনা। বিস্ফোরণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একটি সিমেন্ট তৈরির কারখানা। এসব হামলায় কমপক্ষে 21 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে প্রাণহানির কোনো তথ্য মেলেনি। ধারণা করা হচ্ছে হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হোদেইদা বন্দর। অভিযোগ রয়েছে বন্দরটি ব্যবহার করে ইরান থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ হয় হুথি বিদ্রোহীদের কাছে। এর আগে রোববার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত হানে, যার ফলে একটি রাস্তা ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এই ক্ষেপণাস্ত্র হামলায় 8 জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্যারামেডিকেরা। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্মিত উন্নত থার্ড সিস্টেম ও তেল আবিবের দূরপাল্লার অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে। এদিকে একই দিন গাজা, সিরিয়া ও লেবাননেও ইসরায়েলি হামলা চালিয়েছে যুদ্ধবিমান ও ড্রোন। সিরিয়ায় গত কিছুদিন ধরেই হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের সাথে যুদ্ধবিরতি চললেও তা ভঙ্গ করে বেশ কয়েক দফা হামলা চালানো হয়েছে। আর গাজায় আগ্রাসন চলছে বরাবরের মতোই। সোমবারও গাজায় হামলায় নিহত হয়েছে 1 ডজনেরও বেশি মানুষ। রাশিয়ার রাজধানী মস্কোতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ নিয়ে টানা দ্বিতীয়বার ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়ল মস্কো। সর্বশেষ এই হামলার পর মস্কোর 4টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়েছে। কয়েকটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে রাশিয়া। বিবিসি বলছে, রাশিয়ার রাজধানী মস্কো টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়েছে। রাশিয়ার বিমান চলাচল সংস্থা রোসাভিয়েটসিয়া জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে মস্কোর 4টি প্রধান বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, শহরের বিভিন্ন দিক থেকে আসা অন্তত 19টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে কিছু ড্রোনের ধ্বংসাবশেষ শহরের একটি প্রধান মহাসড়কে পড়েছে, যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেন ড্রোন হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় 2 কিশোর আহত হয়েছেন এবং শহরের কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। ইউক্রেনীয় বাহিনী দাবি করছে, তারা কুরস্ক অঞ্চলের তিওকতাকিনো গ্রামের কাছে রাশিয়ার একটি ড্রোন কমান্ড ইউনিটে সফলভাবে হামলা চালিয়েছে। এই অভিযানে রুশ বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলেও ইউক্রেন দাবি করছে। রাশিয়ার সামরিক ব্লগাররা জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী সীমান্ত অতিক্রম করে কুরস্ক অঞ্চলে প্রবেশের চেষ্টা করেছে। তারা মাইনফিল্ড অতিক্রম করে সাঁজোয়া যান নিয়ে রুশ প্রতিরক্ষা অবস্থানে হামলা চালায়। এ সময় রুশ বাহিনী ব্রিজ উড়িয়ে দিয়ে ইউক্রেনীয় বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করে। টেলিফোন আলাপে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এই সময় দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে উন্নয়নের দিকেও কথা বলেন, আলোচনা করেন দুই নেতা। বাণিজ্য যুদ্ধ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের অবনতি হচ্ছে। আর তখনই তুরস্কের প্রতি ঘনিষ্ঠতার আগ্রহ প্রকাশ করলেন রিপাবলিকান প্রেসিডেন্ট। ট্রাম্প ফোন আলাপে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধের বিষয়ে তিনি এরদোয়ানের সাথে কাজ করতে চান। টেলিফোন আলাপে ট্রাম্প বলেন, তাদের মাঝে খুব সুন্দর ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ ও সিরিয়া সংকট সহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন তারা। ট্রাম্প বলেন, টেলিফোন আলাপে তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। জবাবে তিনি এরদোয়ানকে ওয়াশিংটনে দাওয়াত করেছেন, তবে এই সম্ভাব্য সফরের কোনো তারিখ প্রকাশ করা হয়নি। তুরস্কের প্রেসিডেন্টের দফতরের এক বিবৃতিতেও এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে প্রেসিডেন্সির প্রথম মেয়াদেও এরদোয়ানের সাথে নিজের সুসম্পর্কের কথা অনেকবার বলেন ট্রাম্প। তুরস্কের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হওয়ার জন্য তিনি দোষারোপ করেছেন বারাক ওবামা সহ ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের। সোমবারের ফোন আলাপের পর ট্রাম্প সোশ্যাল মিডিয়া এক পোস্টে বলেন, ইউক্রেনের প্রাণঘাতী হয়ে ওঠা রাশিয়ার যুদ্ধ বন্ধে আমি প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে কাজ করার আশা রাখছি। ন্যাটো সদস্য দেশ হলেও রাশিয়ার সাথে সুসম্পর্ক রয়েছে তুরস্কের। তবে দেশটি কখনোই ইউক্রেনের রাশিয়ার যুদ্ধকে সমর্থন করেনি। আবার রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের দেয়া অবরোধকেও তারা সমর্থন জানায় না।
দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির অনেক চেষ্টা করেছে আঙ্কারা। কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনে শস্য রপ্তানি বিষয়ক চুক্তির মধ্যস্থতাও করে দেশটি। ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন তুরস্কের সাথে যুক্তরাষ্ট্রের দূরত্ব বাড়তে থাকে এবং ওই সময় রাশিয়ার সাথে সামরিক ও রাজনৈতিক ঘনিষ্ঠতা তৈরি হয় এরদোয়ানের তুরস্কের। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।